করে দিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। আমরা প্রিপজিশন আজকে যেভাবে শিখবো, আশা করি এর আগে তোমরা এইভাবে শিখো নাই, আবার অনেকে শিখতেও পারো। ঠিক আছে, তো আমরা প্রিপজিশন বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবা? প্রিপজিশন বলতে আমরা কি বুঝি? অবস্থান নাউনের নির্দেশ করে। পূর্বে অবস্থান। আচ্ছা, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান যার, এটা হচ্ছে প্রিপজিশন। আমরা জাস্ট এটুক জানার জন্য জানলাম, ঠিক আছে। কিন্তু আমরা আসলে দেখবো যে প্রিপজিশন আমরা যদি আজকের ক্লাসটা করি, প্রিপজিশন নিয়ে আশা করি কোনো ভুল হবে না, ঠিক আছে। মানে এইভাবে হয়তো বা তোমরা শিখছো কিনা মনে হয় না শিখছো, আবার দেখা যাচ্ছে অনেকে শিখতেও পারো, তারপর আমি বলতেছি আর কি। ওকে, দেখো এখানে একটা তোমাদের সামনে একটা চিত্র শো করতেছে না, একটু উঠাই। আচ্ছা, দেখা যায় পুরোপুরি, মনে হয় দেখা যাইতেছে এখন। ঠিক আছে, ওকে। এখন মনে করো এটা একটা বস্তু, ঠিক আছে। প্রিপজিশন দেখো। আচ্ছা, আমরা আগে সংজ্ঞাটা দেখি। যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, তাকে কি বলে? প্রিপজিশন বলে। জাস্ট আমাদের সংজ্ঞা জানার জন্য জানবো, ঠিক আছে। আচ্ছা, কার মাইক্রোফোন আমি একটু মিউট করি সবাই। তারপরে কারোর কথা বলার হইলে কথা বলবা, ঠিক আছে। ওকে, তো দেখো, আমরা সংজ্ঞাটা জানলাম, জাস্ট জানার জন্য জানবো সংজ্ঞাটা, তাছাড়া কিছু না। কিন্তু মেন আমাদের বুঝতে হবে এই চিত্রটা। সবাই একটু মনোযোগী হও। চিত্রটা বুঝলে তোমরা মনে করো যে সবই বুঝবা। মনে করো এইটা একটা বস্তু। তো এখন এখানে সবকিছুই লেখা আছে, জাস্ট আমি বলতেছি এই আর কি। যখন এটার ভিতরে প্রবেশ করবে, শুধু ভিতরে প্রবেশ করবে, তখন হবে ইন। আমরা এই জায়গা থেকে যাচ্ছি, শুধু ভিতরে যখন প্রবেশ করবে থাকবে, তখন সেটা হবে ইন। এর একটু এর সাথে লাগালাগি অবস্থায়, মানে একদম স্পর্শ করে যখন থাকবে, সেটা হবে অন। উপরে শুয়ে থাকবে, তার একটু উপরে যখন থাকবে তখন সেটা হবে ওভার। আর একদম উপরে যখন থাকবে সেটা হবে অ্যাভব। এখন তুমি এগুলার উদাহরণ নিচে দেয়া আছে, যে কোনটা অন, কোনটার উদাহরণ ওভার, কোনটার অ্যাভব। ঠিক আছে, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। আমি জাস্ট এইটুক, আমি যা বলি সেটুক মাথায় রাখো, তাইলে হবে। আর আমি তো পিডিএফটা দিয়েই দিব। এবার আমরা নিচের দিকে আসি। আমার কথা বুঝতেছো? কথা বুঝতেছো সবাই? হ্যাঁ ভাইয়া, বুঝতেছি। ওকে ওকে, এবার দেখো, এর নিচে লাগালাগি অবস্থায় যদি থাকে, তাহলে নিচের দিকে থাকলে সেটা হবে আন্ডার। তার একটু নিচে কি হবে? বেলো। তার তার একদম সবচেয়ে যদি একদম নিচে থাকে, সেটা হবে ডাউন। ঠিক আছে, আর নিচ দিয়ে যদি গতি বোঝায়, তাহলে কি হবে? বিনেথ। আর যদি এর কাছাকাছি অবস্থায় থাকে, তাহলে সেটা হবে কি বলতো? নেয়ার। সবকিছু দেয়া আছে। পাশে যদি থাকে তাহলে বিসাইড। যদি দ্রুত গতিতে চলে যায় ভিতর দিয়ে কোনো কিছু, তাইলে বোঝাবে কি বলতো? থ্রো। এই যেখানে দেখো লেখা আছে, এর মধ্য দিয়ে গতি বোঝাতে কি হবে? থ্রো। আর আচ্ছা, আচ্ছা দেখো, এবার যদি ইনটু, ইনটু কি? গতি দিয়ে ভিতরে যদি প্রবেশ করে তাহলে হবে ইনটু, আর গতি দিয়ে যদি বাইরে যায় তাহলে সেটা হবে আউট অফ। মানে এই জায়গায় বেসিক জিনিসটা দেওয়া আছে। তুমি যদি উদাহরণ দেখলে সবগুলো বুঝবা। আর এটা তো আমি দিয়ে দিব, তোমরা নোট করবা খাতায়। বোঝা গেছে কথা? এখানে কোনোটা যদি কেউ না বুঝো আমারে বলো, যে এই জায়গায় চিত্রের এটা আমি বুঝি নাই, আমি একটু বলে দিই। বলো। হ্যাঁ, আউট অফ। কারোর আচ্ছা, মোটামুটি বুঝলে হবে। আর কারোর কোনো সমস্যা থাকলে শুধু বলো যে আমার সমস্যা কোন জায়গায়, সমস্যা ওটা বলো। বুঝছো সবাই? কথা না বললে হবে? ভাইয়া, অন টু গতি বোঝাতে ওর নিচে অন টু না, ওটা এখানে একটু দেখেন তো। আচ্ছা, উপরে যদি গতি বোঝায় তাহলে সে হবে অন টু, আর যদি গতি দিয়ে যদি বাইরে চলে যায় সেটা হবে আউট অফ। বোঝা গেছে? আচ্ছা, নিচে উদাহরণ আছে, তোমার যদি আমি নিচে উদাহরণ দেখাই। আচ্ছা, আমি আবার বোঝাবো, সমস্যা নেই। সমস্যা হইলে প্রিপজিশনকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি, সেগুলো জাস্ট জানার জন্য জানবো, এগুলো মুখস্থ করার জন্য না। যে সিম্পল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, প্রেস
প্রিপজিশন, পার্টিসিপল প্রিপজিশন, ডট ডট ডট, যা যা আছে, জাস্ট জানার জন্য জানবো, মুখস্থ করার জন্য না। ঠিক আছে, এই যে এইগুলা নিচে যদি আমরা আসি, এই যে এখানে অনেক 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 আছে। এখানে আমরা দেখবো, দেখো প্রিপজিশন অ্যাট, ইন, অন এর ব্যবহার। ঠিক আছে, এখন পরীক্ষায় তোমার আসতে পারে, এই যে এটা দেখা যাচ্ছে কিনা নাকি, আমি একটু জুম করবো, যে আই উইল কাম অন ফ্রাইডে। হ্যাঁ, এইটা আর আই উইল কাম ফ্রাইডে। এখন তুমি একটা জিনিস দেখো তো, এই জায়গায় যে অন ফ্রাইডে আছে আর আই উইল কাম ফ্রাইডে আছে, কোনটা সঠিক? অন ফ্রাইডে। আচ্ছা, আর কেউ বলো। আচ্ছা, আমি দেখো একদিক থেকে, এক সাইড থেকে যাই আমরা। প্রথমে প্রিপজিশন টাইমসটা আমরা এখানে দেখবো, প্রিপজিশনের যে টাইমটা। ঠিক আছে, প্রথমে আমরা দেখি অ্যাট এর ব্যবহার। প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহার হবে, যেমন কি অ্যাট 7 o'clock, মানে আমি 7টার দিকে, অ্যাট 12:15, 12টা 15, অ্যাট মিড নাইট, মধ্যরাত, অ্যাট লাঞ্চ টাইম, মধ্যাহ্নভোজন। তার মানে আমরা কি দেখতেছি বলতো, প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে কি বসবে? অ্যাট। প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে কি বসবে? অ্যাট। হ্যাঁ, আচ্ছা, এক। এবার, আচ্ছা, এবার আরেকটা অন্যান্য দিকেও যদি আমরা যাই দেখি, এই মুহূর্তে মানে সময় নির্দেশ করবে যেগুলো, সবগুলাই হবে অ্যাট। এই বর্তমানে, অ্যাট প্রেজেন্ট, অ্যাট উইকেন্ড, এই সপ্তাহে, অ্যাট ক্রিসমাস, অ্যাট নাইট, অ্যাট দি উইকেন্ড, অ্যাট দি মোমেন্ট, অ্যাট দি সেম টাইম। অর্থাৎ সময় কেন্দ্রিক যেগুলো হবে তার আগে কি বসবে বলতো? অ্যাট। ক্লিয়ার? এইটুক বুঝো, খালি বেসিক জিনিসগুলো বুঝো, উদাহরণ দেখলে পরে এমনি বুঝবা। বুঝছো অ্যাট এর ব্যবহার? বুঝছো? জি। ওকে, এবার ইনের ব্যবহার যদি আমরা দেখি, লঙ্গার পিরিয়ডস, অর্থাৎ অনেক মানে দীর্ঘ সময় বোঝাতে, যেমন জানুয়ারি একটা মাস, একটা মাস বোঝাইতে। ইন সামার, গ্রীষ্মকাল, টোটাল মনে করো যে গ্রীষ্মকালটা বোঝাইতে। সাল, 1998, টোটাল সালটা বোঝাইতে। ইন দি পাস্ট, অতীত বোঝাইতে। অর্থাৎ লঙ্গার পিরিয়ড যেগুলা, তার আগে কি বসবে বলতো? ইন। লঙ্গার পিরিয়ড বোঝাইতে কি বসবে? ইন। তিন। আবার, আবার মনে করো যে সকাল, বিকাল, দুপুর, রাত, শুধু যদি এইগুলা বোঝায়, তাহলে কি হবে? ইন বসবে। ইন দি আফটারনুন, বিকাল, ইন দি ইভিনিং, কি সন্ধ্যায়, ইন দি মর্নিং। এখন তুমি দেখো, মর্নিং পিরিয়ডটা কয়টার থেকে কয়টা বলো তো? মর্নিংও কিন্তু একটা লঙ্গার পিরিয়ড, কিন্তু শুধু যদি আমি বলি যে হচ্ছে এক মিড নাইট, বলতে আমরা বুঝি মানে 12টার আশেপাশে, সংক্ষিপ্ত সময়। কিন্তু যদি আমরা একটা বিকাল বুঝাই, বিকাল কিন্তু একটা লঙ্গার পিরিয়ড, যে এত মনে করো যে দুপুর থেকে, দুপুরের পর থেকে, সাপোজ ধরে নাও 3টা থেকে 6টা পর্যন্ত বিকাল, ধরে নিলাম সন্ধ্যা 7টা থেকে, আচ্ছা মনে করো 6টা থেকে 12টা পর্যন্ত সন্ধ্যা। ঠিক আছে, সকাল, সকাল বুঝাইতে মনে করো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, 11টা 59 পর্যন্ত। তো লঙ্গার পিরিয়ড যেগুলা, সেগুলার আগে কি বসবে বলো তো? ইন। আর এমনি স্বল্প বিরতি, স্বল্প টাইম বোঝাইতে বসবে বসবে অ্যাট। ঠিক আছে, বোঝা গেছে? আর একবার হ্যাঁ বলেন। ভাইয়া বলেন। ওকে, এবার যদি আমরা অনের ব্যবহারের দিক দেখি, দেখো ফিক্সড সময়, যেটা ফিক্সড ডেট, হ্যাঁ, মনে করো অন 24 জুন, একদম নির্দিষ্ট করে সময় বোঝাচ্ছে, তাহলে সেটা হবে অন। মনে করো বলতেছে 12ই ডিসেম্বর 2005, একদম নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না, যে এই তারিখে, এই শুক্রবারে, অন ফ্রাইডে, অন ক্রিসমাস ডে, অন স্যাটারডে মর্নিং, একদম নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। হ্যাঁ, তাইলে কি হবে বলতো? সেই জায়গায় হবে অন। ডেট হোক বা দিন হোক, নির্দিষ্ট করে বোঝাইলে তার আগে হবে অন। আচ্ছা, ওকে। আচ্ছা, যদি, আচ্ছা, এবার দেখো লাস্ট, নেক্সট, দিস, এভরি, এইগুলার আগে কি কোনো প্রিপোজিশন বসে না। ঠিক আছে, কি লাস্ট স্যাটারডে, হ্যাঁ, লাস্ট। নেক্সট থার্সডে, দিস মান্থ, ঠিক আছে, এভরি মানডে, লাস্ট জানুয়ারি। এই যে এখানে যেগুলো দেয়া আছে দেখো, লাস্ট, নেক্সট, দিস, এভরি। আমি তো পিডিএফটা দিয়ে দেবো, এখানে পিডিএফটা দিলে তোমরা যখন দেখবা, ক্লাস নোট করবা, অনেক সুন্দরভাবে বুঝতে পারবা। আর তুমি যদি প্রিপোজিশনের রুলস মুখস্থ করে সবগুলা করতে যাও, তুমি জীবনেও পারবা না। এইভাবে যদি চিত্রের মাধ্যমে না বুঝো, বা মনে করো সংক্ষিপ্ত পদ্ধতিতে না বুঝো, পারবা না। তোমরা আগে হ্যাঁ ভাইয়া, কিভাবে পড়ছো?
এভাবে হ্যাঁ, পড়িনি কখনো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এই যে এখানে বললাম, দেখো, আই উইল কাম অন ফ্রাইডে, আই উইল কাম ফ্রাইডে, একটা নির্দিষ্ট একটা দিন বোঝাচ্ছে না, তাহলে কি হবে বলো তো? অন নাকি কোনো কিছুই হবে না? অন। অন হবে। আচ্ছা, আমি আগেই বলছি, মনে করো একদম নির্দিষ্ট করে বলতেছি যে সানডে মর্নিং, তাহলে কি হবে? মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তার মানে অন হবে। আশা করি এই স্লাইড মানে ক্লিয়ার। কারোর যদি বুঝতে সমস্যা হয় আমার বলতে পারো। আচ্ছা ভাইয়া ভাইয়া, এত বুঝিনি। কি হয়েছে বলো, কি বোঝো নাই? হ্যাঁ ভাইয়া, এতের ওইটা বুঝাই দেন আর একবার। আচ্ছা, এক যখন বোঝাবে স্বল্প টাইম, মানে একদম মানে অল্প সময় যখন বোঝাবে, মনে করো বলতেছে এট 7 o'clock, 7টার সময়, মানে সময়, বেসিক্যালি তোমার মাথায় এটা ক্লিয়ার রাখবা, সময় বোঝাইতে এক বসে যখন, সেটা হইতে পারে সকাল, মনে করো সেটা হইতে পারে 7টা, সকাল 7টা, দুপুর 12টা, লাঞ্চ টাইম, মনে করো, অথবা হইতে পারে মনে করো যে রাতে, তারপর মনে করো এই মুহূর্তে, মানে এরকম যেগুলো স্বল্পকালীন টাইম অথবা বেসিক্যালি টাইম বোঝাচ্ছে সেটা হবে এক। কিন্তু যখন লঙ্গার পিরিয়ড, দীর্ঘ সময় বোঝাবে, তখন হবে ইন। আর যখন ফিক্সড ডেট বোঝাবে, ফিক্সড টাইম বোঝাবে, তখন হবে অন। আর যখন লাস্ট, নেক্সট, দিস, এভরি বোঝাবে, তখন তার আগে কোনো প্রিপোজিশন বসবে না। এই হচ্ছে বেসিক কথা, বুঝছো কিনা? জি। আচ্ছা ভাইয়া, হুম, বলো। প্রিপোজিশনের জন্য কি আলাদা পড়তে হবে নাকি এর ভেতর থাকে? এর ভেতর থেকে আসবে, আর কোনো বাইরে পড়া লাগবে না। ঠিক আছে। ওকে, আশা করি বুঝছো। না বুঝলে অবশ্যই বলবা। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখবো প্রিপোজিশন অফ টাইম, ঠিক আছে? যদি দেখো, ইন দি সেন্স অফ দি লেটেস্ট, একদম লেটেস্ট যে সেন্স যদি বোঝায়, তখন কি হবে বলতো? বাই বসবে। অথবা একটা নির্দিষ্ট সময় যদি বোঝায়, সেটার ক্ষেত্রে কি বসবে? মানে একটা নির্দিষ্ট সময়ের উপর যখন কোনো কিছু বোঝাবে, তখন সেটা হবে বাই। যদি টিল আনটিল যখন বোঝাবে, মানে কতক্ষণ পর্যন্ত থাকবো, তোমরা যদি একটু ভালো করে দেখো, এই যে ইন দ্য সেন্স অফ হাউ লং সামথিং ইজ গোয়িং টু লাস্ট, অর্থাৎ মনে করো আমি বললাম তুমি না আসা পর্যন্ত আমি এখানে থাকবো, তার মানে কি বোঝাচ্ছে বলো তো? যে হাউ লং সামথিং ইজ গোয়িং টু লাস্ট, মানে আমি কতক্ষণ এই জায়গায় থাকবো, এরকম সময় যখন বোঝাবে, তখন বুঝবে টিল, টিল আনটিল। যখন সময় বোঝাবে যে তুমি কতটা সময় বা কি সময়, এরকম যখন বোঝাবে, তখন বুঝবে টু, তখন বুঝবে টু। মানে এখানে জাস্ট দেয়া আছে ওইগুলাই, তুমি যদি একটু ভালো করে মানে উপরের গুলা বুঝো, ওইগুলা জাস্ট বিশ্লেষণ করে বারবার। যেমন এখানে অন, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, মানে একদম সার্টেন, মন্ডে সার্টেন, সানডে সার্টেন, স্যাটারডে যখন বোঝাবে, তখন হবে অন। মনে করো এই যে লঙ্গার পিরিয়ডে বোঝাবে ইন, মানে উপরের গুলাই জাস্ট আবার, যে এক স্বল্পকালীন সময়, এক নাইট, হ্যাঁ, ওইগুলাই জাস্ট বারবার ওইভাবেই দেয়া আছে, যেন তোমরা বারবার মেমোরাইজিং করতে পারো, এই কারণেই আর কি। বোঝা গেছে? এখানে বিস্তারিত আর অন্যান্য কোনো কিছু নাই। তবে আর একটা জিনিস এখানে আছে, সিন্স আর ফর এর ব্যবহার দেখো। যখন নির্দিষ্ট কোনো মনে করো যে অতীতের কোন একটা এমন সময় বোঝাবে, মনে করো যে নির্দিষ্ট সময় বোঝাবে, তখন সিন্স, তোমরা যারা টেন্স করছো তোমরা দেখবা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখবা যে ব্যবহার হয় সিন্স ফর, নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স, আর অনির্দিষ্ট সময় বোঝাতে ফর। কেমন? মনে করো আমি সকাল থেকে বই পড়ছি, তাহলে সিন্স মর্নিং। যদি আমি বলি 2 ঘন্টা ধরে বই পড়ছি, তাহলে হবে ফর 2 আওয়ার্স। এখানে ওইগুলাই জাস্ট ঘুরাই ফিরাই, বুঝছো কিনা? বুঝছো? তাই সিন্স আর ফর আবার ঠিক। বোঝাতে হবে। আচ্ছা, সিন্স ফর হচ্ছে সিন্স নির্দিষ্ট সময় বোঝাবে, মনে করো আমি বললাম সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে একদম নির্দিষ্ট একটা সময় কিন্তু আমি যদি বলি 2 ঘন্টা যাবত বা 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, মানে অনির্দিষ্ট সময়। কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি বলতেছি, আমি বলছি যে 2 ঘন্টা বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। যদি বলি বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে। বুঝছো কিনা? বুঝছো? না বুঝলে বলো। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, এবার বুঝছি। ওকে। আচ্ছা, আবার ওই
মানে এইসব চিত্র দিয়ে নেয়ার কাছে থাকলে কি হবে অন, হ্যাঁ, উপরে যা আমি বুঝাইছি ওইগুলাই বারবার চিত্রের মাধ্যমে প্রকাশ করা, চিত্রের মাধ্যমে পড়লে হয় কি মনে থাকে বেশি, এই কারণে বারবার চিত্র দিয়ে বোঝানো, ঠিক আছে। তুমি যদি একদম প্রথম যেটা আমি চিত্রটা দেখাইছি ওইটাই যদি পড়ো, আর এই নিচের এইগুলো পড়া লাগবে না, একদম উপরে মনে আছে এই যে ভিতর দিয়ে চলে যায় যে চিত্রটা আমি দেখাইলাম ওইটা, ঠিক আছে। এই হচ্ছে প্রিপজিশনের ব্যবহার। এখন এই যে এইটা যদি তোমরা খালি শুধু এইটু যদি ভালো করে পড়ো, এইটা পড়লেই এনাফ, এইটা যদি ভালো করে পড়ো, এইটা পড়লে আর বাদ বাকি কোনো কিছু লাগবে না। এখন প্রিপজিশন নিয়ে কারো সমস্যা না থাকলে আমরা কনজাংশনে যাব। সমস্যা আছে? না শোনো, পিডিএফ তো দিয়ে দেবো, ক্লাস নোট, আবার ক্লাস দেখার পরে সমস্যা থাকলে পরে পার্সোনালি ইনবক্স করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। প্রিপজিশন নিয়ে কারো সমস্যা আছে? সমস্যা না ভাই, আপনি কনজাংশন আর ইন্টারজেকশনে যান, এই দুইটা ওকে। একটু কখন। যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড ফ্রেজ বা ক্লোজের মধ্যে সংযোগ স্থাপন করে, আমরা কনজাংশন সবাই জানি। মনে করো যে কি করে, আমি যখন পার্টস অফ স্পিচের ক্লাস করাই তখন আমি কনজাংশন বলছিলাম, যে কনজাংশনের কাজ কি, মারিয়া বলো তো, পার্টস অফ স্পিচ যখন প্রথম ক্লাসে বলছিলাম। মারিয়া নাই? আছে, বলো। মারিয়া আসো ক্লাসে? আচ্ছা আশরাফুল ইসলাম, আশরাফ বলো কি বলছিলাম কনজাংশনের। দুইটা বাক্যকে সংযুক্ত করে, এই দুইটা থেকে। এক্স্যাক্টলি, এর কাজ হচ্ছে সম্পর্ক স্থাপন করা। মনে করো আমি যখন পার্টস অফ স্পিচের ক্লাস করে তখন বলছিলাম, মনে করো দুই ভাইয়ের ভিতরে মারামারি বাজছে, বা মনে করো এই বাড়ি ওই বাড়ির সাথে মারামারি বাজছে, তো কি করে, এর কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা, করে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখা। তো ওইটাই আর কি বেসিক্যালি। যদি আমরা বলি হিজ পোর, হ্যাঁ, বাট অনেস্ট, এই যে এখানে বাট, হ্যাঁ, এটা গরিব আর সতের মাঝখানে একটা কি করছে বলতো, সংযোগ স্থাপন করছে। সে গরিব কিন্তু কি সৎ। আমরা যদি আরো নিচে যাই তাহলে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো। আজ আমরা বেসিক্যালি জানে রাখি যে কনজাংশন তিন প্রকার, হ্যাঁ। আমাদের এটা একদম পরীক্ষায় আসবে না, কিন্তু জানার জন্য জেনে রাখি আমরা তিন প্রকার, ঠিক আছে, এই আর কি। কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে। ওকে। ক্লাসিফিকেশন অফ কনজাংশন, এই যে ওইটাই তিনটা চিত্রের মাধ্যমে দেখানো জাস্ট। আচ্ছা, যেসব কনজাংশন সমমর্যাদা সম্পন্ন সমশ্রেণীর দুইটি ওয়ার্ড, ক্লোজ বা সেন্টেন্সকে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। যেমন কারা কারা তারা, তারা হচ্ছে অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, বাট, নট, অনলি, এইদার অর, হাউএভার, হোয়াইল, দেয়ার অফ, দেন। যদি আমি বলি হচ্ছে, ধরো বললাম আহ তুমি এবং আমি ধরো স্কুলে যাই, হ্যাঁ, বা ধরো আমি বললাম যে সে যখন স্কুলে যাচ্ছিল সে একটা সাপ দেখলো, ধরো বললাম হোয়াইল হি ইজ গোয়িং টু স্কুল হিজ হিউ স এ স্নেক, সে একটা সাপ দেখেছিল। তো আমার কথা হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস কোঅর্ডিনেটিং কনজাংশন, প্রত্যেকটা জিনিস কি করতেছে, প্রত্যেকটা জিনিস সংযোগ স্থাপন করতেছে দুইটা বাক্যের, দুটা ক্লোজ হইতে পারে, দুটা ওয়ার্ড হইতে পারে, হ্যাঁ, দুটা সেন্টেন্স হইতে পারে। কি করতেছে এরা, এরা হচ্ছে সংযোগ স্থাপন করতেছে। এই যে এইগুলা জাস্ট তুমি এইগুলা মনে রাখলে হবে যে এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কনজাংশন কোনগুলা, শুধু তোমার এইগুলো মনে রাখলেই হবে যে এইগুলা কনজাংশন। প্রিপজিশন পারেই না কি, আশরাফুল ইসলাম প্রিপজিশন না? না ভাইয়া, হ্যাঁ, পারি না। আমি বুঝাইলাম আমি এখন বুঝাইলাম তারপরও পারো না নাকি? বুঝানোর ট্রাই পরও পারছো করতেছি, না? মাথায় ঢুকতেছে না, থাকতেছে না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা তুমি চেষ্টা করবা, চেষ্টা করার পর যদি না হয় তারপরে ইনশাল্লাহ পার্সোনালি মুক্ত পাঠশালা আইডি বা যে কোনো জায়গায় নক দিবা প্র্যাকটিস করার সময়, না হলে যেগুলো দাগায় দাগায় বলবা ইনশাল্লাহ আবার বোঝানো হবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র আশরাফুলের ক্ষেত্রে না, যারা আছে সবার ক্ষেত্রে। ওকে। তারপরে দেখি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এইগুলা কি, এইগুলাও আবার সেম, তোমার শুধু মনে রাখতে হবে কনজাংশন কোনগুলা, কে সাবঅর্ডিনেটিং, কে কোঅর্ডিনেটিং, কে কে এইগুলা জানার ওইভাবে প্রয়োজন নাই। এই যে এখানে দেখো, বিফোর, অ্যাজ, বিকজ, সিন্স, লেস, দ্যাট, ইফ, ইন কেস অফ, অ্যাজ ইফ, দো, অলদো, সো ডট ডট অ্যাজ ডট ডট সো দেন, আফটার, এগুলো মনে রাখবা। কোরিলেটিভ কনজাংশনের ক্ষেত্রেও সেম, নেইদার নর, এইদার অর, নট অনলি বাট অলসো, নট লেস দেন, বোথ এন্ড,
এগুলো মনে রাখলেই হবে কোনগুলা কনজাংশন। ঠিক আছে, আমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট জেনে রাখতে হবে কি, কিছু কিছু শব্দ আছে যারা ব্যবহার ভেদে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব অথবা কনজাংশন হিসেবে ব্যবহার হইতে পারে। তারা কারা? বিফোর, আফটার, সিন্স, ফর, ইটিসি, এইগুলা। এগুলা কি কি হইতে পারে? প্রিপোজিশন হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে, কনজাংশন হইতে পারে। দেখো, একই বিফোর তিন জায়গায় তিন রকম হয়েছে। একটা ভালো করে একটু দেখো, লক্ষ্য রাখো সবাই, ক্লাস না করলে এগুলা তোমরা পারবাও না। দেখো, উই মুভ টু মক্কা বিফোর হোলি পিলগ্রিম, এখানে এই বিফোরটা কি হয়েছে বলো তো? প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার যদি আমি বলি আই হ্যাভ সিন হিম বিফোর, এটা কি হয়েছে? অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আবার দেখো, আই অলওয়েজ ফিড দি চিলড্রেন বিফোর আই হ্যাভ দি ডিনার, এটা কনজাংশন, দুইটাকে যুক্ত করছে, তার মানে কি? এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এরকম তোমরা মাস্টার কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো বই থেকে দেখবা, এরকম আরো কয়েকটা ওয়ার্ড আছে। হ্যাঁ, এগুলা কি হয়েছে, উপরে যেগুলো দিলাম বিফোর, আফটার, সিন্স, ফর, এগুলোর উদাহরণ একটু ভালো করে পড়বা, কারণ সবসময় ব্যতিক্রম থেকে আসার চেষ্টা করে, বুঝছো? ওকে। ভাইয়া আর ইন্টারজেকশন কি, বুঝি নাই। বললাম ভাইয়া প্রিপজিশন সবসময় যদি শেষে বসে ফুল স্টপ থাকে তাহলে তো সেটা অ্যাডভার্ব হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমি হচ্ছে অ্যাডভার্বের ক্লাসে আমি বলছিলাম অ্যাডভার্ব কি, ফলাফল, সময়, স্থান, বিষয় যেগুলো বোঝাবে সেগুলো অ্যাডভার্বের কাজ করবে। আমি অ্যাডভার্বের ক্লাস নিছি নিছি তো মনে হয়, না কোন ব্যাচে নিছি, যাই হোক, নিছি মেবি, আমাদের নিছি না, না নিছি রে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের ক্লাস দেখেছি আপনার 11 মাসের 6 তারিখে, আমার রুটিনে তো তাই দেখতেছি ভাইয়া। ও আচ্ছা, অ্যাডভার্বের ক্লাস হয়ে গেছিল, ঠিক আছে। এখন ওই ক্লাসটা আবার তোমাদের গত মাসে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ওই ক্লাস হয়েছিল। পরবর্তীতে ওই ক্লাসটা আবার যারা অনেকে হয়তো নতুন পরে আসছে, অনেকেই নেটওয়ার্ক ছিল না, তাই ওই ক্লাসটা আবার পরে দেয়া, ওই ক্লাসটা আগেও হয়েছে। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, ওইগুলো আগেও ক্লাস হয়েছে। হ্যাঁ, ওকে। আশা করি কনজাংশন বুঝছি। আর ইন্টারজেকশন আমরা সবাই বুঝি, এগুলা কি কি বোঝাবে? আমরা সবাই বলি না হুররা, মানে খেলায় জয়লাভ করি, যেমন ধরো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা বা ডট ডট ডট, বাংলাদেশ ক্রিকেট খেলা, যে খেলা হোক, আমরা যখন জিতি তখন একটা আনন্দ প্রকাশ করি। বা মনে করো কেউ মারা গেছে, আমরা বলি হাই হাই। হ্যাঁ, বা কারো দুঃখ বলে হাই হাই, সে এত দুঃখ পাইলো, বা তার টাকা হারাই গেছে, বা ডট ডট হাই হাই, সে মারা গেছে। যে আমাদের ভিতরে যে আনন্দ, দুঃখ প্রভৃতি বোঝায়, সেইগুলাই কি বলতো? ইন্টারজেকশন। যেমন দেখো, ওকে, ওয়াও দি মুভিস ওয়াজ রিয়েলি, মানে এই যে ওয়াও, এই জায়গায় যে আচ্ছা, তোমাদের এই যে এক্সক্লেমেশন যে চিহ্নটা, মানে বিস্ময়সূচক যে চিহ্নটা, এইটাই হচ্ছে তোমাদের বেসিক্যালি ইন্টারজেকশনের, মানে তোমার সামনে শো করবে। যেমন হররা বা এলা সাহেব আন্ডান, বা মনে করো যাই হোক, এই টাইপের যেগুলো আছে সেইগুলাই তো, অর্থাৎ তোমার মনের আনন্দ অনুভূতি যেগুলো প্রকাশ করবে সেটা হচ্ছে ইন্টারজেকশন। এই যে এখানে অনেকগুলো আছে দেখো ইন্টারজেকশন। এই যে আমরা রিয়াকশন দিই না ফেসবুকে, ফেসবুকে দিই না হা হা, তারপরে লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট, ওয়াও রিয়াক্ট। হ্যাঁ, এই প্রত্যেকটা রিয়াক্ট গুলা কি বলতো? ইন্টারজেকশন। প্রত্যেকটা রিয়াক্ট কি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন। হ্যাঁ, ইট ইজ এ ওয়ার্ড ইউজ টু এক্সপ্রেস ইমোশন। এটা কি? আমাদের ইমোশন কে বোঝায়। ইট ইজ অফেন ফলোড বাই এক্সক্লেমেশন পয়েন্ট, মানে আমাদের ভিতরে যে কেমন অনুভূত হচ্ছে সেটাই প্রকাশ করে আর কি। সেটা কেমন, ওয়াও, কুল, অসাম, সারপ্রাইজ, যে ডট ডট ডট। এখানে দেখো ইন্টারজেকশন টাইপস এর হচ্ছে কয়, এখানে কয় ধরনের আছে দেখো তো, প্রাইমারি ইন্টারজেকশন, সেকেন্ডারি, আর ভলিটিভ ইন্টারজেকশন। এখানে সবগুলা দেয়া আছে। তোমাদের এখানে আসবে না কোনটা সেকেন্ডারি কোনটা প্রাইমারি, তোমার জাস্ট আসবে কোনটা, যদি আসে, আসে না ইন্টারজেকশন থেকে খুব একটা, যদি আসে তাহলে আসবে, একটা উদাহরণ দিয়ে দিবে, বলবে যে এটা কি, ওখানে ইন্টারজেকশন কোনটা। হ্যাঁ, তো আমরা এইগুলো জেনে রাখবো, ও, ওয়াও, হোররা, আউটফুল, ও, নো, তারপরে এই ডট ডট ডট, মানে তোমার যে মনের অনুভূতি, তোমার যে মনের ভিতরে যেগুলা বোঝাচ্ছে, যেগুলা তুমি অনুভূতি প্রকাশ করো, কারো দুঃখে ব্যতীত হও। হ্যাঁ, মনে করো যে তুমি কেউ অনেক কান্নাকাটি করছে, হ্যাঁ, দুঃখে তুমি ধরো একটু কান্নাকাটি করে দিলে। হুম, বলো, তুমি মনে করো যে তার কান্না একটু কান্নাকাটি করে দিলে, মনে করো যে একটু হাসতেছে, তার হাসা একটু হাসি হাসিয়ে দিলে। হ্যাঁ, মনে করো কেউ মারা গেছে, তুমি একটু দুঃখ প্রকাশ করলে, যে আহা, এরকম যে অনুভূতি গুলা, প্রত্যেকটি কি বলতো? ইন্টারজেকশন। আশা করি বুঝছো সবাই। কারোর কোনো প্রশ্ন থাকলে আমার বলতে পারো, যে প্রিপজিশন। ইন্টারজেকশন, হ্যাঁ,
বলো। সেকশন কিভাবে মানে মুখস্থ করবো ওই মানে ওয়ার্ড গুলোই শুধু? কি ওই কনজাংশন না ইন্টারজেকশন? ইন্টারজেকশন কোনগুলা, কোনটার কথা বলতেছো? ইন্টারজেকশন। হ্যাঁ হ্যাঁ, শুধু ওইগুলাই। আর তুমি এমনিই বুঝবা, কারণ হচ্ছে তোমার যে মনের অনুভূতি, মনে করো যে কারুর দেখে তোমার খুব সুন্দর লাগতো, মনে করো সাপোজ তুমি মনে করো যে সিনেমার নায়ক, হ্যাঁ, তুমি ধরো বলতেছো ইস কি সুন্দর, এই যে ইস বললে, হ্যাঁ? বা তুমি ধরো বললে যে একটা পাখিটা সুন্দর, তুমি ধরো বললে যে হচ্ছে কি সুন্দর পাখি, হ্যাঁ, তুমি যে একটা সারপ্রাইজ হয়ে বলতেছো, বা মনে করো কেউ মারা গেছে, তুমি বলতেছো হাই হাই লোকটি মারা গেল, এই যে হাই হাই, তুমি ধরো কারোর বলতেছো যে হচ্ছে মনে করো খেলায় জয়লাভ করলে বলে হুররা ও হ্যাভ অন দি গেম, এই যে হুররা, তুমি যে অনুভূতি প্রকাশ করছো, হ্যাঁ, তুমি ধরো আমি একটা পোস্ট দিছি, তোমার ওই পোস্টটা দেখে মনে মনে হাসি লাগলো, তুমি হা হা রিয়াক্ট দিলে, এই যে হা হা, এটা কি, কি বলো তো, এই হা ইন্টারজেকশন। ভাইয়া হাটা কি? এটা হ্যাঁ, এটা তো মানে আপনার এই ইন্টারজেকশন তা মনে করেন যে আপনার অনেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতো না? এক্সক্লামেশন, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এক্সক্লেমেশন চিহ্ন বসবে। তোমার ইন্টারজেকশনের ক্ষেত্রে সবসময় এক্সক্লেমেশন বিস্ময়সূচক চিহ্ন বসবে, ঠিক আছে? আর কারোর কোনো কোশ্চেন? না, এটা আচ্ছা আমি খালি আপনি পেট। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি তোমাদের বলি শোনো, তোমরা খাতায় নোট করবা কিভাবে। আচ্ছা গতদিন যারা নোট করছো অসংখ্য ধন্যবাদ, এই নোট পরবর্তীতে কাজে দিবে, এখন হয়তো তোমরা যারা ফাঁকি দিচ্ছ পরে বুঝবা। আমি বলি গতবার আমাদের হচ্ছে এমনি ঢাবি রাবি জাবি চবি ব্যাচে ছিল 300 জন, হ্যাঁ, 300 জনে 173 জন চান্স পাইছিল। গুচ্ছ ব্যাচে ছিল 500 জন, ওই ব্যাচের থেকে চান্স পাইছিল 375 জন। আর যারা কেন চান্স পায় নাই, ওরা ভর্তি হয় টাকা দিয়ে, হ্যাঁ, ক্লাস করে না। কেন ভাই, তোমার টাকা দিয়ে তুমি ভর্তি হও, তুমি ক্লাস করো না, তুমি ক্লাস নোট করো না, তুমি পরীক্ষা দাও না, তোমার বলি পরীক্ষা দেওয়ার পর তুমি আলাদা খাতা বানাবা, বানায় যেগুলো ভুলাই ওইগুলো লিখে রাখবে, তুমি এটা শোনো না। তো ভাই তুমি পরে ব্যর্থ হইলে আমাদের মুক্ত পাঠশালার দই দিয়ে কোনো লাভ নাই। নিজের কাছে প্রশ্ন করো যে আমি তাদের প্রপার গাইডলাইন মানছি কিনা, ঠিক আছে? এখানে এই আর কি। আচ্ছা এখানে আমি বলি আপনার এই টপিকের উপরে কিছু প্র্যাকটিস দরকার। কি, আপনার এই টপিকের সাথে 4-5টা এমসিকিউ দিয়ে দরকার ছিল, এটা বলুন। আচ্ছা আমি তো বলতেছি যে আচ্ছা এমসিকিউ দেওয়ার দরকার ছিল বুঝলাম, কিন্তু আমি তো এখানে উদাহরণ সহ দিয়ে দিছি, তারপরও এমসিকিউ এখানে কতগুলো উদাহরণ আছে না, যেমন আই ডোন্ট গো আউট অন সানডে মর্নিং, যেগুলো দরকার হয়েছে আমি দিছি, হ্যাঁ, যেমন আই উইল কাম অন ফ্রাইডে, ঠিক আছে, সেম ভাবে। আচ্ছা 10 মিনিট কাটবো, ওকে। সেম ভাবে এই যে দেয়ার ইজ এ কার এট দি শপ, দেয়ার ইজ এ ম্যান এট দি ডোর, যেখানে যেখানে যার দরকার তুমি যদি একটু ভালো করে দেখো সেখানে আছে। আর কনজাংশন ইন্টারজেকশনে এগুলো একটু মুখস্থ করতে হবে, তাই দিই নাই, বোঝা গেছে? তারপরও যদি বলো নেক্সট ক্লাস থেকে উদাহরণ দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন নাই ভাইয়া, কিন্তু আপনাদের এখান থেকে তাহলে তো অনেক চান্স পাইছে। আমরা শোনো, অবশ্য আমাদের হচ্ছে দেখো আমাদের পেজে পোস্ট করা আছে কারা কারা কোন কলেজ কততম কোন বিশ্ববিদ্যালয় সব আছে। আমরা কোনো ওরকম কোনো ইয়ে নাই যে আমরা তো একদম সরাসরি দেখাই দিই যে তোমরা চাইলে এই যে তোমাদের একজন মেন্টর আছে, অন্য তোমাদের আমাদের প্রতি ব্যাচে 2 জন করে, তানজিন ইসলাম শিফা ঢাকা বিশ্ববিদ্যালয়, ও আমাদের স্টুডেন্ট, আমাদের সাথে এখন কাজ করে। আর একটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ও তোমাদের কয়দিন পরে, রাসেল যদি ক্লাস না নেয় ও ক্লাস নিবে তোমাদের, হচ্ছে কি যেন, বুঝছো, ও আমাদের স্টুডেন্ট ছিল। তো আমার কথা হচ্ছে আমরা তো একদম বলে দিই যে এই আমার কথা হচ্ছে তুমি আমাদের প্রত্যেকটা সবকিছু মানো, মানার পর না পাইলে তখন আমাদের বলো যে ভাইয়া হয় নাই। কিন্তু ভাই তুমি আমার কথা শুনবা না, গাইডলাইন মানবা না, পরীক্ষা দিবা না, ক্লাস করবা না, ক্লাস নোট করবা না, তাইলে তো আমার কোনো দায়িত্ব নাই। যাই হোক, না ভাই, আপনার আশা অনুযায়ী আচ্ছা আশা করি কারোর কোনো সমস্যা নাই। সমস্যা থাকলে অবশ্যই মুক্ত পাঠশালা আইডি পেজ বা হোয়াটসঅ্যাপে নক দিবা। তোমরা হচ্ছে মাস্টার কম্পিটিটিভ এক্সাম বা কম্প্যাক্ট যে কোনো বই থেকে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পর কোনো সমস্যা হলে অবশ্যই নক দিবা। আর আজকের পরীক্ষা কারক বিভক্তি সবাই পরীক্ষাটা দিবা। আচ্ছা তোমরা এই যে একটু পরীক্ষা নিয়ে ইতস্ত বোধ করো, আচ্ছা 50টা কোশ্চিন করতে গেলে ব্যাখ্যা প্রত্যেকটা দিতে গেলে দু একটা ব্যাখ্যা ভুল হইতে পারে না? মানে ভুল হইতে পারে বলতে মানে ব্যাখ্যা দিতে গেলে মনে করো যে কারেকশন, মনে করো যে বানান ভুল, বা মনে করো যে একটু এলোমেলো হইতে পারে, এইটুক তোমরা যদি না তো উত্তর সঠিক হইতে মানে থাকে, কিন্তু তোমরা এইটা নিয়ে আবার ইয়ে করো, কি আর ভাই বলবো, আমরা যাই হোক। এটা করি না, আসলে এটা মনে হয় অন্য কেউ করে, আমরা করি না, এটা মনে হয় অন্য কেউ করে।
আচ্ছা, তোমরা একটা জিনিস বুঝো, তোমরা আমাদের জায়গায় থাকলে কি করতে? 50টা কোশ্চেন করে মুখের কথা, তোমার ব্যাখ্যা সহ অ্যাড করা মুখের কথা বললে আর হয়ে গেল। হ্যাঁ যাই ভাই হোক, আমরা এখনো আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তোমরা সবাই গাইডলাইন মানো, ক্লাস করো, পরীক্ষা দাও ইনশাল্লাহ তোমরাও। আমরা চাচ্ছি এইবারের জন্য আমাদের ব্যাচ থেকে সর্বোচ্চটা চান্স পাই, সর্বোচ্চ সবাই বিভিন্ন জায়গায় যায়, এই আর কি। সবাই পরীক্ষাটা দাও, আর এই টপিকে কোনো সমস্যা হলে আমাদের মুক্ত পাঠশালা আইডি পেজ বা হোয়াটসঅ্যাপে নক দিও, ঠিক আছে? ওকে। আর কার কোনো কোশ্চিন না থাকলে ক্লাস শেষ করি। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।